সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমরা আজকে রসায়নের পদার্থ গঠন চ্যাপ্টারের কিছু খুচরো টপিক নিয়ে আলোচনা করব। খুচরো টপিক বলতে আমরা তো গতদিন ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। গত দুই লেকচারের ভিডিও আমরা ইলেকট্রন বিন্যাসটা করছিলাম। সেখানে কি যে কিভাবে শক্তির স্থলে ইলেকট্রন বিন্যাস থাকে এবং উপশক্তির স্থলে ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। আমরা এখনো পুরোপুরি কনসেপ্টটি ক্লিয়ার করিনি তোমাদের সামনে। তো এই লেকচার ভিডিওতে আমি কিছু জিনিস তোমাদের এখানে বোঝাবো যে এসপিডিএফ এ কিভাবে ইলেকট্রনগুলো ঢুকে এবং কিভাবে সেখানে বিন্যাস থাকে এবং আমরা কিভাবে উপরের পর্যায়ে যে মৌলগুলো সেগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারি। সেগুলো আমাদের সাথে থাকবে এবং লেকচার ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা নোট করে রাখবে। তো চলো শুরু করা যাক। আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন উপশক্তির স্তরে শক্তি থাকে এবং ইলেকট্রনগুলো সেখানে প্রবেশ করে, ইলেকট্রনগুলো সেখানে কিভাবে আগে প্রবেশ করে। তো আমরা একদম ইলেকট্রন বিন্যাস যেদিন শুরু করছিলাম, যে লেকচার ভিডিওতে শুরু করছিলাম, সেখানে দেখাইছিলাম যে এই যে ক্যালসিয়াম 20 ইলেকট্রন বিন্যাস বলছিলাম কি 2 8 8 এরকম। তো এটার কারণ কিন্তু অলমোস্ট তোমাদের বলে দিছি আমি, কিন্তু তোমরা জানো না আসলে জিনিসটা কি। এই যে বলতেছিলাম যে শক্তি যখন আমরা বলছিলাম যে ইলেকট্রন গুলো কম শক্তির স্তরে ঢুকে তারপর বেশি শক্তির স্তরে, তখন দেখাইছিলাম যে 3D এর আগে 4s এ ঢুকে, অর্থাৎ ইলেকট্রন 4s এ শক্তিটা কম, ইলেকট্রন আগে 4s এ ঢুকবে, তারপর যে 3D তে ঢুকবে। এটা কি বলছিলাম যে শক্তির স্তরে যে ও শক্তি বলছিলাম 5, ওর শক্তি বলছিলাম 4, সরি 4s এ শক্তি বলছিলাম 4 এবং 3D এ শক্তি বলছিলাম 5। তার জন্য 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করে। এই জন্য বলছিলাম এটার কারণ এই 2 8 8 2 এর মেইন হিসাবটা। এটা উপশক্তির স্তর দিয়ে আগে ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাসটা করে দেখবো, তারপর এই জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। মনে আমরা কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবো, আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো আমরা। তো ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। একটু পর্যন্ত তো কারো কোনো সমস্যা নেই। এখানে 2 2 4 6 10 11 12 12 6 18টা ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। ক্যালসিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 20টা। তাহলে আরো 2টা ইলেকট্রন আমাদের বাকি রয়ে গেল। তাহলে এর পরে শক্তি স্তরগুলো কি হতে পারে? 3d 4s 4p এরকম থাকতে পারে না? এরকম থাকার কথা না পরে শক্তি স্তরগুলো। তাহলে দেখো 3d এবং 4s কোনটির ভিতরে আগে ইলেকট্রন প্রবেশ করবে? কোনটির ভিতরে ইলেকট্রন আগে প্রবেশ করবে? শক্তি যদি চিন্তা করো, 3d শক্তি বেশি নাকি 4s এর শক্তি বেশি? 3d শক্তি বেশি, 4s এর শক্তি কম। তার জন্য আগে 4s টা ফিল আপ হবে, আগে 4s ফিল আপ হবে, তারপর 3d ফিল আপ হবে। 4s এর আগে 3d এর আগে 4s ফিল আপ হবে, তারপর 3d ফিল আপ হবে। অর্থাৎ 3d কত রয়ে গেছে? 0 রয়ে গেছে এখানে। আর 4p তে তো ইলেকট্রন পরেই যাবে, যখন কোশ্চেনই আসবে না। তো 4p আমরা কেটে দিলাম। তাইলে এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে 4s 3d কিন্তু ফাঁকা রয়ে গেছে আমাদের, 4s টা 2টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো 1s2 প্রথম সরি এই জায়গাতে তো এই জায়গায় যদি দেখো প্রথম শক্তি স্তর n = 1, এখানে কয়টা ইলেকট্রন ধরতেছে? তাহলে দুইটা ফিক্সড। যদি আমরা ওই যে উপশক্তি স্তর দিয়ে চিন্তা করি, দ্বিতীয় শক্তি স্তরে দেখো কয়টা ইলেকট্রন? 2 আর 6 8টা, 2 8 ফিক্স। তৃতীয় শক্তি স্তরে দেখো, তৃতীয় শক্তি স্তর 3d পর্যন্ত। দেখো 2 আর 6 8, 8 আর 0 যোগ করলে কত হয়? 8ই হয়।
8 এবার হচ্ছে 4s2 ব্যাপারটা ক্লিয়ার যে কেন আমার 2 8 12 না হয়ে 2 8 সরি 2 8 10 না হয়ে কিছু হচ্ছে 2 8 8 2 এই জিনিসটা হইছে সেটা হচ্ছে ক্লিয়ার হইছে দেখো এই জায়গায় হচ্ছে হওয়ার কথা কত ছিল যে 2 8 8 ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী 2 8 হচ্ছে 10 10 আর 10 এবার এরকম হচ্ছে 20 হওয়ার কথা ছিল এখানে হচ্ছে 20 হওয়ার কথা ছিল 20 ইলেকট্রন এভাবে হওয়ার কথা ছিল কিন্তু আমি বলছিলাম যে না এভাবে হবে না হবে হচ্ছে 2 8 8 2 এটা এভাবে হবে তো এটা হওয়ার কারণ কি এই যে উপশক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস হবে সেটার উপর ডিপেন্ড করে আসলে এই ইলেকট্রন বিন্যাস আসলে হচ্ছে আশা করতেছি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা বলছি কি আমরা হচ্ছে যে বেশি শক্তি সম্পন্ন মানে উপরে যে ইলেকট্রনগুলো আছে মানে হচ্ছে বেশি ইলেকট্রন সম্পন্ন যে মৌলগুলো রয়েছে সেগুলো ইলেকট্রন বিন্যাস আমরা করব তো আমরা হচ্ছে এখন জিঙ্কের করব এই জিঙ্ক হচ্ছে 30 তো সেটা কিভাবে করব 1s2 2s2 2p6 3s2 3p6 তাহলে এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে 2 4 18টা এই পর্যন্ত 18টা ইলেকট্রন আছে তারপর হচ্ছে আমাদের 3d আছে 4s আছে 18টা ইলেকট্রন শেষ তাহলে এখানে 19 20 গেল 4p তো এখানে ছিল 4p টাকে রেখে এমনি দেখলাম আর কি লেখার জন্য লিখলাম এটা সমস্যা তো 4s এর পর ঢুকবে হচ্ছে 3d তে 4s এর পর 3d তে তাহলে 10টা ইলেকট্রন ঢুকে যাবে বাকি 10টা ইলেকট্রন থাকে d তে কয়টা ইলেকট্রন ঢুকতে পারে হাইয়েস্ট 10টা ইলেকট্রন ঢুকতে পারে হাইয়েস্ট তো 3d তে আমরা 10টা ইলেকট্রন রেখে দিলাম লেখার সময় কিন্তু 3d আগে লিখতে হবে 3d কিন্তু পরে লেখা যাবে না 3d আগে লিখবো তারপর হচ্ছে 4s লিখতে হবে কিন্তু ইলেকট্রন আগে 4s এ ঢুকবে তারপর হচ্ছে 3d তে ঢুকবে লেখার টাইমে 3d কে আগে রাখতে হবে 4s কে পরে রাখতে হবে কিন্তু ইলেকট্রন প্রবেশের জন্য 4s কে আগে প্রাধান্য দিতে হবে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে আমরা হচ্ছে চলে গেছে তো আবার লিখি তো জিঙ্ক ইলেকট্রন কি পেলাম আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 দেখি পেলাম আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আমরা এখানে পেয়ে গেলাম কারণ ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম নিয়ম আছে দু একটা ব্যতিক্রম আছে এগুলো আসলে তো এই ব্যতিক্রম নিয়ম দুইটার জন্য ব্যতিক্রম দুইটা নিয়ম আমরা এখন শিখব তো ব্যতিক্রম নিয়মটা শেখার আগে আমরা আগে ছোট একটা জিনিস ছোট একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করবো সেই ছোট কোশ্চেনটা আসলে কি সেই ছোট কোশ্চেনটা হচ্ছে 2p সম্ভব কিন্তু 2d সম্ভব নয় কেন অথবা এইখানে 2p এর জায়গায় হয়তো বা তোমাদের দিতে পারবে যে 3d সম্ভব কিন্তু 3f সম্ভব নয় কেন অর্থাৎ 2p এর জায়গায় 3d ও দিতে পারে 2d এর জায়গায় 3f ও দিতে পারে বিভিন্ন জিনিস দিতে পারে এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে তো 2p সম্ভব কিন্তু 2d কেন সম্ভব নয় তো এই জিনিসটা ব্যাখ্যা তোমরা কিভাবে দিবা এটা হচ্ছে অনেক সময় কোশ্চেন আসে তোমাদের 9 10 যদি বেশি কোশ্চেন আসে দেখবা যে ইন্টারে এরকম টাইপের প্রচুর কোশ্চেন তোমরা ফেস করবা তো এই জিনিসটা আসলে কেন 2p সম্ভব কিন্তু 3d সম্ভব নয় কেন তো এটার জন্য ওই যে তোমরা n এবং l যে উপশক্তি স্তর এবং শক্তি স্তরের যে মানগুলো নিয়ে আমি আলোচনা করতেছিলাম সেটা ব্যাখ্যা এখানে দিতে হবে যে 2p সম্ভব হচ্ছে 2p তে হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে আমরা 2 যার কারণে l ইকুয়াল টু পাওয়া যেতেছে হচ্ছে
n মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1 অর্থাৎ 1 অর্থাৎ 0 এবং 1 পাওয়া যাবে আমার। n ইকুয়াল টু যখন 2 হয় তখন l এর ভ্যালু 0 এবং 1 পাওয়া যায়, যার কারণে হচ্ছে আমরা s এবং p দুইটা শক্তিস্তর দুটো উপশক্তিস্তর পাই। কিন্তু এখানে আমরা মানে এখানে l এর ভ্যালু 1 হয়, আমরা হচ্ছে p এর বেশি p এর উপরে শক্তিস্তরগুলো উপশক্তিস্তরগুলো আমরা এখানে পাবো না, অর্থাৎ p এর উপরে শক্তিস্তর কোনটা d f এগুলো এখানে হচ্ছে আমরা পাবো না। তার জন্য হচ্ছে 2b সম্ভব কিন্তু 2d সম্ভব নয়, কারণ n ইকুয়াল টু 2 হলে আমরা সেখানে হচ্ছে l ইকুয়াল টু 3 পাইতেছি না। n ইকুয়াল টু 2 হলে সেখানে সেখানে l ইকুয়াল টু 2 পাইতেছি না। 2 না পাওয়ার কারণে সেখানে হচ্ছে আমাদের 2d টা আসলে সম্ভব হইতেছে না। ঠিক সেম ভাবে 3d এবং 3f এর ব্যাখ্যাটাও তোমরা নিজেরা করতে পারবে। আশা করছি এই ছোট টপিকটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। এই কোশ্চেন এখান থেকে কোশ্চেন আসতে পারে প্রায় সময়, তোমরা হচ্ছে এভাবে লিখে দিলে হবে যে 2f এর জন্য হচ্ছে 2p তে হচ্ছে 2p সম্ভব হতেছে। এখানে হচ্ছে n ইকুয়াল টু 2 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল হচ্ছে 0 এবং 1 পাওয়া যাচ্ছে। 0 এবং 1 এর জন্য s এবং p দুটা উপশক্তি স্তর আমরা পাবো, কিন্তু সেখানে হচ্ছে d নামক কোনো উপশক্তি স্তর আমরা পাবো না, তাই হচ্ছে 2d সম্ভব নয়, কিন্তু 2f এবং 2p সম্ভব। আশা করছি তোমাদের কাছে ব্যাখ্যাটা ক্লিয়ার হয়েছে। আমরা যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলোর কথা বলছিলাম সেই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে আলোচনা করব আমি। হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম নিয়ে আমরা আলোচনা করব। ক্রোমিয়াম 24। তো এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p3 3s2 3p3 হচ্ছে আমাদের কি থাকে 3d আর 4s 3d এবং 4s। তো আমরা বলি কি আগে হচ্ছে 4s ফিল আপ করবো, তারপর হচ্ছে 3d ফিল আপ করবো। তাহলে হচ্ছে 4s2 বসে দিলে এখানে কয়টা হচ্ছে 18টা, আর এখন হচ্ছে 4টা, এভাবে হয়ে যেতে পারে। এভাবে হয়ে যেতে দেখো 3d তে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 3d তে হাইয়েস্ট হচ্ছে 10 ইলেকট্রন থাকতে পারে। আর 10 এর অর্ধেক কত? 10 এর অর্ধেক হচ্ছে 5। 10টা হলে হচ্ছে 3d অরবিটালটা পরিপূর্ণ থাকবে এবং 5টা থাকলে হচ্ছে অর্ধপূর্ণ থাকবে। তো এখন দেখো অর্ধপূর্ণ হইতে এটা কয়টা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন দরকার। তো এরা হচ্ছে এই অর্ধপূর্ণ এই ইলেকট্রনগুলো এই অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে। অর্থাৎ 3d এর জায়গায় যদি আমাদের 3d4 এর জায়গায় যদি 3d5 হয় তাহলে ক্রোমিয়ামটা আমাদের আরো বেশি স্থিতিশীল হতো। কিন্তু এখানে দেখো 3dটা হচ্ছে 4 হয়ে গেছে, যার কারণে হচ্ছে এই 3dটা হচ্ছে 4s থেকে একটা ইলেকট্রন টান দিবে নিচের দিকে। টান দেওয়ার কারণে যদি টান দেয় এখান থেকে ইলেকট্রন, তখন হচ্ছে 3d হয়ে যাবে 5 এবং 4s হয়ে যাবে হচ্ছে 1। এখন দেখো 3d5 হইছে 4s1, 3d5 4s1। এখন এটা আরো বেশি স্থিতিশীল না? দেখো 3d অর্ধপূর্ণ আছে, 4s ও দেখো অর্ধপূর্ণ আছে না? s এর কয়টা থাকতে পারে? দুইটা, এখন আছে একটা। তো তেমনি হচ্ছে আমি যদি বলি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হওয়ার শর্ত কি? যদি s অরবিটালে 1 অথবা 2টি থাকে, একটি ইলেকট্রন অথবা দুটি ইলেকট্রন থাকে, তাহলে s অরবিটাল বেশি স্থিতিশীল থাকবে, এটা অর্ধপূর্ণ, এটা পরিপূর্ণ। p অরবিটালে 3 অথবা 6 অর্ধপূর্ণ পরিপূর্ণ। এই অর্ধপূর্ণ থাকলে p অরবিটাল বেশি স্থিতিশীল হবে, পরিপূর্ণ থাকলেও বেশি স্থিতিশীল হবে। d এর জন্য 5 অথবা 10 পরিপূর্ণ অর্ধপূর্ণ। f এর জন্য 7 অথবা 14। এই যে এই মানগুলো ধরো
এইভাবে যদি থাকে, অর্থাৎ F যদি F7 হয় তাহলে বেশি স্থিতিশীল থাকবে, আর যদি F14 হয় তাহলে বেশি স্থিতিশীল থাকবে। এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে পরিপূর্ণ। তো এই যে এই D5 আর 10 হওয়ার জন্য হচ্ছে ওই ক্রোমিয়াম 24 যেটা ছিল সেটা হচ্ছে একটু বেশি স্থিতিশীল হওয়ার জন্য যে সে হচ্ছে কি করছে 4s থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টান দিচ্ছে, অর্থাৎ সে হচ্ছে 3d লাস্টের দিকে 3d5 এবং 4s1 এরকম হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমী কেন? সে হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন 4s থেকে টান দিচ্ছে, যার জন্য এটা হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এরকম আরেকটা ব্যতিক্রম আছে হচ্ছে কপার 29। কপার 29 ব্যতিক্রমী কেন? দেখো ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 হচ্ছে 3d এবং 4s, এই দুটা রয়ে গেল আমাদের। তো দেখো এখানে 18টা ইলেকট্রন গেছে, আর কয়টা ইলেকট্রন থাকে? 11টা ইলেকট্রন। তো 11টা ইলেকট্রনের মধ্যে এখানে দুইটা গেলে তাহলে এখান থেকে হচ্ছে 9টা। এরকমটা তো হওয়ার কথা ছিল, নরমালি তো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে দেখো 3d পরিপূর্ণ হতে আর একটা ইলেকট্রন দরকার, ও তো 9 আছে। ওই যে 5 অথবা 10 হলে তাহলে কি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ? পরিপূর্ণ হলে কি কপার আরো বেশি স্থিতিশীল হবে, যার কারণে ও কি করবে, এই 3d কি করবে, ওর থেকে একটা ইলেকট্রন টান দিবে নিজের দিকে। ইলেকট্রন যদি টান দেয় নিজের দিকে তখন হয়ে যাবে হচ্ছে 3d10 এবং 4s1। এই হচ্ছে, তাহলে আমরা কি বললাম, কপার এবং ক্রোমিয়াম 24 এই দুটো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের উদাহরণ। এগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, আশা করছি তোমরা পরীক্ষা হলে উত্তর দিতে পারবে। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে আশা করছি তোমাদের যে মানে যত ধরনের কনফিউশন আছে সব হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে সব টপিকই তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি। ইলেকট্রন বিন্যাস নিয়ে আরো ডিটেইলসে অনেক কিছু রয়েছে, যেগুলো ছাড়া পরবর্তী লেকচার, পরবর্তী চ্যাপ্টারে অথবা পরবর্তী শ্রেণীতে পড়বো। তোমাদের এখন পর্যন্ত যা যা জানা দরকার, কিভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে সেটুকু এখানে ক্লিয়ার হয়ে গেছে, এবং বিভিন্ন নিয়ম সম্পর্কে তোমরা জেনেছো এখানে। আশা করছি ইলেকট্রন বিন্যাস কিভাবে তোমরা উপশক্তি স্তর দিয়ে করবে এবং কিভাবে নরমাল শক্তি স্তর দিয়ে করবে তা তোমাদের এখন জানা হয়ে গেছে, এবং তোমরা সেটি পারবে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী লেকচার ভিডিওর আপডেটগুলো তোমার সামনে চলে আসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।